ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার একদম হাতের কাছে নতুন একখানা দারুণ টুরিস্ট স্পট এবং নতুন একখানা সমুদ্র সৈকতের সন্ধান দেব আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে মাত্র 100 টাকা খরচা করে তোমরা অনায়াসে এই সমুদ্র সৈকতে পৌঁছাতে পারো। সমুদ্র সৈকতের একদম হাতের কাছে সস্তায় কোথায় রুম নিয়ে থাকবে, সস্তায় কোথায় ভালো খাবার দাবার খাবে এবং সাইট সিন হিসেবে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে। সমুদ্র সৈকতের আশেপাশে ঝাউবন, গ্রাম্য পরিবেশ আরো কত কিনা দেখতে পারবে। তবে বন্ধুরা, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছুটা নিয়ে আজকের এই ভিডিওতে কত টাকা মোটামুটি খরচা হতে পারে সেটাও কিন্তু জানিয়ে দেব। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তবে নতুন এই সমুদ্র সৈকতটি কোথায় সেটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে তোমাদের থাকতে হবে। আর যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা যাত্রাপথের উদ্দেশ্যে বেরোবো বলে সোজা বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে সাউথ ইস্টার্নে। আর এই সাউথ ইস্টার্ন থেকে আমি কিন্তু ভোরবেলা 5:45 হলদিয়া লোকাল ট্রেন ধরবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:30। হাতে এখনো অনেকটা সময় রয়েছে, তাই আমি দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। খুব সুন্দর একখানা টুরিস্ট স্পট, তার সাথে খুব সুন্দর একখানা সমুদ্র সৈকত এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু থাকতে হবে। ট্রেনের অপেক্ষায় থাকতে থাকতে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তাই আমিও ট্রেনে উঠে পড়লাম। এইদিকে সঠিক সময় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিল তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তবে আজকে আমার প্রথম গন্তব্যস্থল সাঁতরাগাছি স্টেশন। তবে বন্ধুরা, ভোরবেলা সাঁতরাগাছি স্টেশন পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে ভোরবেলা 5:20 মেদিনীপুর লোকাল এবং 5:45 হলদিয়া লোকাল, 5:55 আমতা লোকাল ট্রেন তোমরা ধরতে পারো। একদম সঠিক সময় সকাল 6:06 আমি পৌঁছে গিয়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনের এখন আমি দাঁড়িয়ে রয়েছি 3 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়াগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন, তাই এখানে কন্টিনিউ কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তবে আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে আমি ধরবো সকালবেলা 6:45 দীঘা লোকাল ট্রেন, যে ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনের মূলত 1 নাম্বার প্ল্যাটফর্ম নয় 6 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আচ্ছা, এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি যে কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে, তাই আমি 3 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করব। অ্যানাউন্সমেন্টটা করুক, কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ট্রেনের অপেক্ষায়। আমি যে ট্রেনে করে আজকে জার্নি করব সেই ট্রেনটি পুরো প্যাসেঞ্জার নিয়ে এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি মেচেদা টু দীঘা যাওয়া লোকাল ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশনের 8 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমি 3 নাম্বার প্ল্যাটফর্মে বসেছিলাম। অ্যানাউন্সমেন্টটা শোনার সাথে সাথে আমি ওভারব্রিজ ক্রস করে সোজা চলে এসেছি 8 নাম্বার প্ল্যাটফর্মে। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পুরো ট্রেন ফাঁকা, আর আমি এবারে সাঁতরাগাছি স্টেশন থেকে আমি জার্নি করতে পারবো। তবে বন্ধুরা, আমি কোন স্টেশনে যাব সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। চলো তাহলে ট্রেনে ওঠা যাক। ট্রেনে ওঠার পরে সঠিক সময় সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। প্রত্যেক দিন সকালবেলা 6:45 সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোজা গিয়ে পৌঁছায় দীঘা স্টেশনে। অল্প খরচায় যারা দীঘাতে পৌঁছাতে চাইছো তারা এই ট্রেনটি করে অবশ্যই জার্নি করতে পারো। তবে একটি কথা পার্সোনালি জানিয়ে রাখি, আগে যেরকম একদম সঠিক প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ট্রেনটি ছাড়তো, তবে এখন মাঝে মধ্যেই প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তোমরা কোনো প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে থেকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবে। অ্যানাউন্সমেন্টটা যখন করবে প্ল্যাটফর্ম নাম্বার শুনে সেই দিকে যেতে তোমাদের সুবিধে হবে। ট্রেনের জানলার পাশে বসে দূর থেকে দেখতে পেলাম সবুজে ঘেরা একটা ছোট্ট জায়গার উপরে বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে আশাপূর্ণা দেবী স্টেশন। তবে আজকে আমার গন্তব্যস্থল কিন্তু বন্ধুরা আশাপূর্ণা দেবী স্টেশন, যেখানে আমি ট্রেন থেকে নেমে পড়েছি।
ফাইনালি সঠিক সময় পৌঁছে গিয়েছি আমি আশাপূর্ণা দেবী স্টেশনে। খুব একটা বড় স্টেশন নয়, দেখো এই ব্যাক সাইডে দেখা যাচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। আর সোজা ট্রেন বেরিয়ে গেল কিন্তু দীঘার দিকে। মানে কম টাকা খরচা করে যারা লোকাল ট্রেন ধরে দীঘা যেতে চাইছো তারা কিন্তু এই ট্রেনে জার্নি করতে পারো। বেশ সুন্দর কিন্তু ট্রেনটা। আচ্ছা, এইবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যেখানে ঠিক দাঁড়িয়ে রয়েছি তার সোজা একটা সরু লাল মাটির রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে মেন রোড দেখতে পারবো, সেইখান থেকে একটা টোটো ঠিক করবো। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি কিন্তু মেন রোডের ওপরে। মেন রোড দিয়ে সবসময় কিন্তু টোটো যাওয়া আসা করে, টোটোর কোনো রকম সমস্যা হবে না, তোমরা যখনই আসবে টোটোর ব্যবস্থা পেয়ে যাবে। আর আমি এখন এই টোটো ধরে আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। আশাপূর্ণা দেবী স্টেশন এমনই একখানা স্টেশন যেখানে শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়ায়। এখানে কোনো রকম এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। তাছাড়াও আশাপূর্ণা দেবী স্টেশন থেকে তোমরা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এমনকি দীঘাতেও পৌঁছে যেতে পারো। তবে বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলি, এবার কিন্তু মন্দারমণি, তাজপুর কিংবা দীঘা আমি ঘোরাবো না। গ্রাম্য পরিবেশের মাঝে খুব সুন্দর একখানা সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতটা আমি ঘুরিয়ে দেখাবো। ফাইনালি আমি পৌঁছে গিয়েছি দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের একদম ঠিক সামনে। আচ্ছা, আশাপূর্ণা দেবী স্টেশন থেকে আমি যে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের কাছে আসলাম, টোটো ভাড়া আমার লাগলো কিন্তু 300 টাকা। তোমরা যদি এই টোটো ধরে 5 জন আসো তাহলে মাথা পিছু খরচা হবে কিন্তু 60 টাকা করে। হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট আশাপূর্ণা দেবী স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, মাথা পিছু তাতে আমার খরচা হয়েছে 40 টাকা। অনায়াসেই মাত্র 100 টাকা খরচা করে তোমরা কিন্তু সুন্দর এই টুরিস্ট স্পট থেকে ঘুরে যেতে পারো। আর কাকুর সাথে কালকে আবার এখানকার আশেপাশের কিছু সাইট সিন ঘুরে দেখবো, তারপরে কিন্তু কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো, যাতে আমার মতো তোমরাও কাকুর সাথে ঘুরতে পারো। আচ্ছা, আমি যেখানে নাইট স্টে করবো তার ঠিক একদম সামনে এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, রোডের ওপারে লাইন দিয়ে যে ঘরগুলো রয়েছে তার ব্যাক সাইডে কিন্তু সমুদ্র সৈকত রয়েছে। সমুদ্র সৈকতটা পরে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, তবে আজকে আমি যেখানে নাইট স্টে করবো সেইখানকার সমস্ত কিছু ডিটেলস গুলো তুলে ধরবো। আচ্ছা, এই হলো মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনেই তোমরা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ, ব্যারাকপুর। এখানে কিন্তু নাইট স্টে করবো। ভীষণ সুন্দর পরিবেশ, এখানে প্রচুর মানুষজন এসে কিন্তু নাইট স্টে করে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। মেন রোডের ওপরে দাঁড়ালে পরে শ্রী রামকৃষ্ণ মন্দিরের বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এমনটাই দেখতে পারবে। বিভিন্ন ধরনের গাছগাছালি, হলুদ আর সবুজের ছোঁয়াতে যেন জায়গাটা পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। মেন গেট দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে হাতের দু সাইডে কিন্তু বেশ বড় রয়েছে গার্ডেন এরিয়া, যেমনটা তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের কিন্তু পাতাবাহারি গাছ, ফুল গাছ, ফল গাছ দিয়ে বাগানগুলো সাজানো। আচ্ছা, বৃষ্টি কলকাতাতেও হচ্ছে, বৃষ্টি কিন্তু এখানেও আমাদের পিছা ছাড়েনি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখানেও হচ্ছে। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু অতিথি নিবাসের সামনে গাড়ি পার্কিং করে রেখে দিতে পারবে। ব্যাক সাইডে দেখো অনেকটা বড় কিন্তু খোলা স্পেস রয়েছে। আর এই হলো এই যে এরিয়াটা, এটা কিন্তু মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এখানকার মানুষজন তো এই জল পান করে, তাছাড়াও আশেপাশে গ্রামাঞ্চলের মানুষজন এখান থেকে কিন্তু জল নিয়ে যায়। আর একটু ভেতরের দিকে আসলে পরে বন্ধুরা ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ অতিথি নিবাস লেখা রয়েছে। এখানে তোমরা কিন্তু খুব অল্প খরচায় থাকতে পারবে, তার সাথে খাওয়ার দাওয়ারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছুটাই বলবো। এখানেও যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। আসো এদিকে। আমার হাতের ঠিক বা সাইডে এখানে কিন্তু রয়েছে মন্দির এরিয়া, যেখানে সকালবেলা সন্ধ্যেবেলা কিন্তু খুব সুন্দরভাবে পুজো হয়। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে মহারাজ কিন্তু বসে থাকেন। আর তাছাড়াও পুরো অতিথি নিবাস যে দাদা দেখাশোনা করে সেই দাদাও কিন্তু থাকে। তোমরা আসলে পরে সবার প্রথমে এখানে এসে যোগাযোগ করবে। আর তাছাড়াও এই যে ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ অতিথি নিবাস, এটা কিন্তু পুরনো। আর এই সাইডে মানে সোজা চলে গেলে পরে খুব সুন্দর কিন্তু এদিকেও অতিথি নিবাসের ব্যবস্থা করা হয়েছে। নতুন রুম অনেক হয়েছে, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। তবে আমি যেহেতু লাস্ট মোমেন্টে একদম এসে এখানে রুম বুক করেছি, তাই আমি কিন্তু একদম সামনের দিকের এরিয়াতেই রুমটা পেয়েছি। আর 3 নাম্বার রুমটা কিন্তু আমাকে দিয়েছে। চলো তাহলে এবারে রুমটা তোমাদের দেখাই। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে কিন্তু বড় একখানা বেড। আগেকার দিনে যে ডিজাইন করা খাটগুলো হয় সেই খাটগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, বেডের মধ্যে রয়েছে 2খানা বালিশের ব্যবস্থা। এখানে রয়েছে একটা স্টিলের আলনা, এই সাইডেও রয়েছে একখানা বেডের ব্যবস্থা আর 2টো বালিশ। আমি এই সাইডটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখো এখানে তো বড় একখানা জানলা রয়েছে, জানলাটা খুললে পরে লাইন দিয়ে কিন্তু অনেকগুলো সবেদা গাছ রয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে, কারণ গাছের মধ্যে এখন ফল ধরে আছে। এখানে রয়েছে একটা বড় স্ট্যান্ড ফ্যান, এখানে আছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, আর এই হলো সুইচ বোর্ডের ব্যবস্থা। একদম বেডের ওপরেই কিন্তু রয়েছে সিলিং ফ্যান। আচ্ছা, এইখানেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিলিং ফ্যানও আছে, আর তার সাথে বেডের একদম পাশে রয়েছে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা। মানে একটি রুমের মধ্যে দুটো বেডের ব্যবস্থা পাবে, তার সাথে 4খানা পাখা রয়েছে। আর এই হলো প্লাস্টিকের একটা টেবিল। আর এখানে না টুল ছিল, চেয়ার ছিল, আমার ছোট ছেলেটা নিয়ে গিয়ে বাইরে খেলছে, তাই এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে তোমরা কিন্তু আমার ভিডিওর ক্লিপে দেখতে পারবে। রুমের ভেতরে রয়েছে বেসিনের ব্যবস্থা, আর এই হলো আয়না, সুইচ বোর্ড, আলো, সমস্ত কিছু কিন্তু ভালো। চলো এবারে তাহলে আমি তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে আসলে পরে তোমরা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বালতি, মগ, কল, হ্যান্ড শাওয়ার এবং রয়েছে কিন্তু গিজারেরও ব্যবস্থা। মানে তোমরা যদি ঠান্ডার সময় আসো কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তাছাড়াও রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এইবারে আসি মেন কথায়, তোমরা যদি এখানে নাইট স্টে করো বন্ধুরা, তাহলে কিন্তু মানে থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে খরচা হবে মাথা পিছু 600 টাকা। তোমরা কিন্তু অনায়াসে কম খরচায় এখানে নাইট স্টে করতে পারো, থাকতে পারো, ভীষণ সুন্দর পরিবেশ। তাছাড়াও মন্দির প্রাঙ্গণে যে পুজোগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পারো, বেশ সুন্দর লাগে। এইবারে আসি মেন কথায়, মহারাজ কিন্তু এখন একটু ব্যস্ত রয়েছে। তোমরা তো দেখলে কিছুক্ষণ আগে ব্যাক টু ব্যাক কিন্তু গেস্ট আসছে, তাদের সাথে কথা বলছে। অবশ্যই কালকে আমি কথা বলে মহারাজের সাথে সমস্ত কিছু ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো, তার সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু পেয়ে যাবে। তার জন্য বন্ধুরা একটু তোমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। বারবার করে আমাকে মহারাজ বলছে যে সময় হয়ে গিয়েছে, একটু গিয়ে খেয়ে নাও, তাই এখন সোজা যাব খাবারের টেবিলে। রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরের ভেতরে কিন্তু দেখার মতো অনেক কিছুই রয়েছে, মানে খুব সুন্দর করে সাজানো গোছানো চারিদিকটাই। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সোজা কিন্তু চলে যাচ্ছে স্কুল প্রাঙ্গণ। এখানে দূর দূরান্ত থেকে বাচ্চারা কিন্তু রোজ এসে পড়াশোনা করে, তার সাথে বাচ্চাদেরও কিন্তু এখানে বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে, মানে এখানে বাচ্চারা থেকেও কিন্তু পড়াশোনা করে। আচ্ছা, চারিদিকটা পরে ঘুরিয়ে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাসের সামনে। এটা কিন্তু নতুন বিল্ডিং, ওপরের দিকে পুরো থাকার ব্যবস্থা রয়েছে, মানে পরপর অনেকগুলো রুম রয়েছে, আর নিচের দিকের এরিয়াতে কিন্তু খাবার দাবার খাওয়ানো হয়। এখন আমি সেখানেই যাব। এইমাত্র আমি তোমাদেরকে যে রুমটি দেখালাম সেটা কিন্তু পুরনো বিল্ডিং এর রুম, যেখানে আমি নিজে নাইট স্টে করব। এখন দেখছো নতুন বিল্ডিং এর সামনের দিকের এরিয়া। তবে পুরনো যে রুমগুলো রয়েছে তার থেকে নতুন বিল্ডিং এর রুমগুলো কিন্তু বড় এবং আরো সুন্দর করে সাজানো। চারিদিকের পরিবেশ দেখে যদি তোমাদের থাকতে ইচ্ছে করে, আগে ভাগেই কিন্তু রুম বুক করে নেবে, কারণ এখানে রুমের ডিমান্ড কিন্তু খুব বেশি থাকে। অতিথি নিবাসের ভেতরে যেখানে ডাইনিং প্লেসটা রয়েছে, তোমরা দুপুরের কিংবা রাতের খাওয়া যেই জায়গাতে বসে খাবে সেখানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো অনেকটা বড় কিন্তু খোলা স্পেস, যেখানে তোমরা বসে খাবার দাবার খেতে পারবে। তার সাথে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, সকলেই কিন্তু বসে দুপুরের খাবার দাবার খাচ্ছে। এই সাইডটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে বন্ধুরা পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখে তোমরা বুঝতেই পারছো, বাড়ির যদি বয়স্ক বাবা মারা থাকে তাদের কিন্তু বসে খেতে কোনো রকম সমস্যা হবে না। এই সাইডে রয়েছে হাত ধোয়ার জায়গা, মানে পরপর অনেকগুলো বেসিনের ব্যবস্থা রয়েছে। এখন আমি এই টেবিল চেয়ারে বসে দুপুরের খাবার দাবার গ্রহণ করব। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, পাতে আছে নুন, লেবু, লঙ্কা, তার সাথে শাকের একটি তরকারি, এখানে রয়েছে রুই মাছ। শেষ পাতে বন্ধুরা তোমরা চাটনিটাও পাবে, যেহেতু প্লেটের মধ্যে সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে, তাই খাওয়ার শেষে আমি কিন্তু চাটনিটা অবশ্যই নেব। চলো তাহলে খাওয়া শুরু করি। প্রত্যেকটা খাবার আমি অল্প অল্প করে টেস্ট করে দেখেছিলাম। সহজ ভাষায় সত্যি কথা বলতে গেলে একটি কথাই বলবো, বাড়ির ছোট থেকে বাড়ির বড়রা প্রত্যেকেই কিন্তু তৃপ্তি করে প্রত্যেকটা খাবারই খেতে পারবে। আমার মুখে তো প্রত্যেকটা খাবারই বেশ ভালো লেগেছে। ওম তো বেশ অনেকদিন হলো নিজের হাতে খেতে শিখে গেছে। এবারে মাঝে মধ্যে রিশু কিন্তু বেশ বায়না করে যে একা একা খাবে, তাই ভাবলাম একটু ওকে ওর মতো করেই ছেড়ে দিই, নয়তো ওরও আর একঘেয়েমি জীবন কিন্তু ভালো লাগবে না। মাঝে মধ্যে বাচ্চাদেরকেও একটু নিজেদের মতো ছেড়ে দিতে হয়। তবে ভালো লাগলো, প্লেটে যতটা ভাত ছিল নিজে কিন্তু বেশ গুছিয়ে খেয়েই উঠেছে।
দুপুরের খাবার দাবার কমপ্লিট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, তোমরা অনেকে বলতেই পারো যে দুপুরের খাবার দাবার কেন ফ্রেশ না হয়ে খেতে চলে গেলাম। আসলে অতিথি নিবাসে যারা স্টে করে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, সবার শেষে মহারাজ বসেন অন্ন গ্রহণ করতে। এবারে আমি যদি ভিডিও শুট করতে থাকি এবং ফ্রেশ হতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আর আমার জন্য মহারাজ বসে থাকবে, যার কারণে আগে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন অতিথি নিবাসের ঠিক পাশে বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু একখানা স্কুল, খুব সুন্দর একখানা পরিবেশে কিন্তু স্কুল, এবং ব্যাক সাইডে পুরো স্কুল চত্বর দেখা যাচ্ছে। এখানে বড় কিন্তু একটা স্বামী বিবেকানন্দজির মূর্তি রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর স্কুল প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এদিকে দেখো অনেকটা খোলা স্পেস রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে, যেহেতু কন্টিনিউ এখানেও বৃষ্টি হচ্ছে তাই সামান্য এখানে জল জমে আছে। আর ওই সাইডে মানে যেখানে অতিথি নিবাস তার ঠিক সামনে কিন্তু একটা বাচ্চাদের জন্য পার্ক আছে। তোমাদের সাথে যদি বাড়ির ছোট কুচে কাচারা থাকে তারাও কিন্তু এখানে আসলে পারে খুব সুন্দর সময় কাটাতে পারবে। আমরা যারা ফ্ল্যাটের মধ্যে বদ্ধ কিংবা বলতে পারো বাধ্য একটা লাইফস্টাইল লিড করি, তারা একটু আশেপাশের ভিউটা দেখে বলো তো কেমন লাগছে। আশা করছি এখানে আসলে পরে মনও শান্ত হবে, মাইন্ডও ফ্রেশ হবে। শ্রী রামকৃষ্ণ মন্দির কতটা বড় জায়গা জুড়ে বিস্তৃত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যেখানে ভেতরে রয়েছে বিশাল অতিথি নিবাস, বাচ্চাদের জন্য পার্ক, ছোট্ট একখানা পুকুর, তাছাড়াও সুন্দর মন্দির প্রাঙ্গণ, গাছগাছালি, আরো কত কি। আচ্ছা, আমি যেখানে স্টে করেছি তার ঠিক সামনে মানে রোডটা পার করলে পরেই ওপারে গেলে পরে কিন্তু সমুদ্র সৈকত দেখতে পারবে। তবে বন্ধুরা, এইখান থেকে আমি দেখাবো না, আমি তো দেখতে পাচ্ছি, তবে কাছ থেকে তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাবো। এই দেখো ব্যাক সাইডের যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আমি বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। মেন রোডে দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক তার উল্টো দিকে এখানে একটা দেখো ছোট্ট কিন্তু টি স্টল রয়েছে। এখানে শুকনো খাবার দাবারও পাবে, তার সাথে কিন্তু চা কফিও পেয়ে যাবে। তার পাশেই সরু একটা কিন্তু রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে এখন সমুদ্র সৈকতের দিকে যাব। চারিদিকের ভিউ এত সুন্দর, গ্রাম্য পরিবেশের একটা ফিল তো তোমরা অবশ্যই পাবে। তার সাথে কম বেশি কিন্তু এখন চারিদিকেই বৃষ্টি হচ্ছে, তাই চারিদিকেই হালকা পাতলা জল জমে আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর বৃষ্টির কারণে চারিদিকের গাছগাছালি পুরো পরিষ্কার, তাই সবুজে ঘেরা এই পরিবেশ কিন্তু অসাধারণ লাগছে। আমরা যারা শহরাঞ্চলের দিকে বসবাস করি তারা কিন্তু সচরাচর এইসব জিনিসগুলো দেখতে পাই না। আসলে পুকুর আর মাঠ প্রাঙ্গণ দুটোই কিন্তু একাকার হয়ে গেছে বৃষ্টির জল জমে। আর পুকুরের মাছগুলো এসে এখন অল্প জলে ঘুরে বেড়াচ্ছে, মানে মাঠ প্রাঙ্গণের মধ্যে। যাওয়ার সময় এই মাঠ প্রাঙ্গণে যে জলটা জমে আছে, এখানে কত মাছ না দেখেছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। দু চার পা হেঁটেই চলে এলাম কিন্তু একদম সমুদ্র সৈকতের সামনে। আচ্ছা, আমি এখন যেই বালির ওপরে দাঁড়িয়ে রয়েছি, পুরো বালিটা কিন্তু ভেজা, মানে জোয়ারের সময় এত দূর জল চলে আসে। আর এখন যেহেতু ভাটার সময় তাই জলটা একটু দূরে চলে গেছে, তবে সমুদ্র এখন কিন্তু পুরো উত্তাল, দেখতে দারুণ লাগছে। চারিদিকের ভিউ বন্ধুরা অসাধারণ অসাধারণ। চলো কাছে যাই, এত দূরে যখন এসেছি একটু জলে তো নামতেই হবে। নিজের প্রিয় মানুষ পাশে থাকলে পরে যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে এবং সময়টাও সুন্দরভাবে কেটে যায়, এটা অনেকেই ভেবে থাকে। কিন্তু অনেকের চিন্তা ভাবনা এরকমও থাকে, দু একদিনের ছুটিতে বাবা মায়ের সাথে সুন্দর জায়গায় গিয়ে সুন্দরভাবে একাকিত্বে সময় কাটাবো। তারা কিন্তু দু একদিনের ছুটি পেলে পরে বাবা মাকে নিয়ে চোখ বন্ধ করে এই জায়গাতে ঘুরতে চলে আসতে পারো, তোমাদের জন্য বেস্ট অপশন হবে। একটাই কথা শুধু মুখ দিয়ে বেরোবে, অসাধারণ অসাধারণ।
জল পুরো পরিষ্কার। যদি তোমরা স্নান করতে চাও, মজা করতে চাও, অবশ্যই তোমরা জলে নামতে পারবে। তবে এতটা পরিমাণে হাওয়া হচ্ছে, জামা কাপড় চুল কিছুই ঠিক থাকছে না, সেটা তোমরা বুঝতেই পারছো। ফাইনালি আমাকে ওড়নাটা বেঁধে নিতে হলো এইভাবে। আর বিচের পাড়ে অসংখ্য লাল কাঁকড়া তোমরা দেখতে পারবে। তবে লাল কাঁকড়া বুঝতেই পারছো, ভিডিও নিতে গেলে পরে কিন্তু পুরো পালিয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করব, যদি লাল কাঁকড়ার ক্লিপ গুলো আমি নিতে পারি, তোমরা কিন্তু অবশ্যই তাহলে আমার ভিডিওতে দেখতে পারবে। দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের মেন আকর্ষণ হলো এই লাল কাঁকড়া, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু ছুটে ছুটে আসে। লাল কাঁকড়া তো বটেই, শান্ত ও মনোরম পরিবেশের জন্য ভীষণভাবে বিখ্যাত দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। দূরে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো ছোট ছোট নৌকো দাঁড়িয়ে রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আস্তে আস্তে পায়ে হেঁটে ওইদিকে যাওয়ারই চেষ্টা করব। তবে বন্ধুরা, যারা একদম নির্জন সমুদ্র সৈকতের সন্ধান করছো, যাতে প্রিয় মানুষকে নিয়ে কিংবা বাড়ির সকলকে নিয়ে সুন্দরভাবে একাকিত্বে সময় কাটাবে, তারা অবশ্যই পুরুষোত্তমপুর সি বিচে ভিজিট করতে পারো। এতক্ষণ একটা লাল কাঁকড়ার পেছনে পড়েছিলাম, আবারও চোখে পড়েছে একটা লাল কাঁকড়া। দেখো কিভাবে বসে আছে, উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না। আবার দেখো, এই দেখো, কেউ বলার নেই তো, নিজের মতো করে আমরা মজা করছি। কি দারুণ লাগছে, দেখো জলে চলে যাচ্ছে, জলের ঢেউটা আসছে, দেখবে পুরো চলে যাবে, পুরো চলে যাবে। কত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো, দেখেছো? মানে সি বিচে তো কেউ নেই, আমরাই শুধু নিজেদের মতো মজা করছি। আমিও বাচ্চা হয়ে গেছি। আর আমার মনে হয় মানে এরকম সময় কাটানো গুলো ভীষণ ভাবে প্রয়োজন, নিজের মতো করে। কেউ কিছু বলার থাকবে না, তোমাদের যা ইচ্ছে হবে তাই কিন্তু এখানে করবে এবং সেইভাবেই মজা করবে। তিনজনে মিলে চুপ করে বসে লাল কাঁকড়া দেখছি। আমার বড় ছেলে উঠতে চাইছে না, ছোট ছেলেও বলছে লাল কাঁকড়া দেখবো। আমরাও বসে আছি, লাল কাঁকড়াটাও বসে আছে। জ্যান্ত লাল কাঁকড়া, তবে একদম কিন্তু মুখ বের করে রেখেছে, মানে যখন তখন দাঁড়িয়ে গিয়ে অ্যাটাক করে দিতে পারে। দেখি কতক্ষণ বসে থাকতে পারে। আমার ছেলে তো উঠছেই না, বারবার করে পা দিতে যাচ্ছে, হাত দিতে যাচ্ছে। আমি বারণ করছি যে হয়তো কামড়ে দিতে পারে বা কিছু করে দিতে পারে। তো দেখি কতক্ষণ আমার ছেলে বসে থাকে। আমিও এখানে বসে আছি, ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি বাচ্চাদের সাথে। দূর থেকে তোমাদের যে বলেছিলাম, পরপর অনেকগুলো ছোট ছোট নৌকো দাঁড়িয়ে রয়েছে, দেখতে কি ভালো লাগছে। পায়ে হেঁটে আমি ঠিক সেখানেই চলে এসেছি। চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ। তবে অনেকটা পথ সামনের দিকে হেঁটে চলে এসেছি, ওইখান থেকে মনে হচ্ছিল অনেকটা কাছে, তবে পায়ে হেঁটে আসলাম বেশ অনেকটা দূরেই কিন্তু। তবে বন্ধুরা, এই জায়গাটিকে কিন্তু পুরুষোত্তমপুর সি বিচ ছাড়াও লাল কাঁকড়া সি বিচ বলে। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে ঠিক 6:30। অনেকক্ষণ সমুদ্র সৈকতের সময় কাটালাম এবং বলতে হয় খুব সুন্দর একখানা সময় কাটালাম। এবারে সোজা আমি কিন্তু যাব আমাদের অতিথি নিবাসের দিকে, কারণ সন্ধ্যেবেলা অতিথি নিবাসে যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে সন্ধ্যে আরতিটা খুব সুন্দরভাবে হয়। চলো তাহলে অতিথি নিবাসের দিকে রওনা দেওয়া যাক। আসতে আমার বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে কিন্তু অতিথি নিবাসের পাশে যে আমি তোমাদেরকে বিবেকানন্দ বিদ্যা মন্দির দেখিয়েছিলাম, যেখানে কিছু বাচ্চারা এখানে থাকে হোস্টেলে, সেই সব বাচ্চারা কিন্তু ভীষণ সুন্দরভাবে ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছে মন্দির প্রাঙ্গণের সামনে। কারণ তারাই কিন্তু সন্ধ্যেবেলা খুব সুন্দর করে পুজো পাঠ করবে এবং খুব সুন্দরভাবে সন্ধ্যে আরতিটা হয়, যেটা আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। Krishna
বাচ্চারা কত সুন্দরভাবে গান বাজনা করলো। ওরাই কিন্তু সন্ধে আরতি করে। তবে আমার যেহেতু অতিথি নিবাসে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই সন্ধে আরতির মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি। বাচ্চারা গান বাজনা করে ঠাকুরকে প্রণাম করে সোজা চলে গেল মহারাজের কাছে। মহারাজকে প্রণাম করে প্রসাদ হাতে নিয়ে তারা সোজা রওনা দেবে তাদের রুমের দিকে। আজকে সন্ধেবেলা টিফিনে রয়েছে মুড়ি, তার সাথে গরম গরম আলুর চপ, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, তার সাথে দুধ চা। আর একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ গরম গরম 3খানা আলুর চপ। আসলে আমি আলাদা করে 3টে প্লেট নিইনি, আমি কিন্তু সৌরভের, আমার আর ওমের চপ একসাথেই নিয়ে নিয়েছি একটা বাটিতে। চলো সন্ধেবেলার টিফিন মুড়ি আর চপ দিয়ে কমপ্লিট করা যাক। সন্ধেবেলা চা, মুড়ি, চপ এইসব তো টিফিনে ছিল, তবে বিকেল বেলাতেও কিন্তু চা ছিল। যেহেতু বিকেল বেলা আমি চা খাইনি, তাই আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। ফ্ল্যাক্সের মধ্যে গরম চা ভরা থাকে, পাশে বিস্কুটের কৌটো থাকে, যে যার মতো কাপের মধ্যে চা ঢেলে তোমরা অবশ্যই খেতে পারবে। আমি যেমন একটু তেলে ভাজা জিনিস খেতে কম পছন্দ করি, তবে আলুর চপটা খেতে কিন্তু দারুণ ছিল। তবে আলুর চপটা বাইরের দোকান থেকে কেনা। সন্ধেবেলা আমি একটু ঘুরে দেখছিলাম অতিথি নিবাসের আশেপাশের এরিয়াটা, মানে সন্ধেবেলা ঠিক কিভাবে সেজে ওঠে অতিথি নিবাস। আর এইখানে তো বাচ্চারা থেকে পড়াশোনা অবশ্যই করে। যারা আশেপাশের অঞ্চল থেকে রোজ যাওয়া আসা করে, সেই সব বাচ্চাদের জন্য কিন্তু স্কুল বাসেরও ব্যবস্থা রয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9:30। চলে এসেছি কিন্তু রাতের খাবার খেতে। এখানে প্লেটে রয়েছে ভাত, ডাল, ডিম, তার সাথে রয়েছে ঢেঁড়স ভাজা, এখানে আলু পটলের তরকারি। যারা ঢেঁড়স ভাজা খাবে না তাদের জন্য রয়েছে আলু ভাজা। চলো খাওয়াটা শুরু করা যাক। দুপুরবেলা যখন খাবার খেতে বসেছিলাম, তখন একজন স্টাফ দাদা সকলকেই জিজ্ঞেস করেছিল কারা রুটি খাবে, কারা ভাত খাবে। যারা রুটি খেতে ইচ্ছুক তারা কিন্তু এই সবজিগুলোর সাথে রুটি পেয়ে যাবে, আর যারা ভাত খেতে ইচ্ছুক তারা কিন্তু ভাতও খেতে পারবে। তবে অনেকে এখানে নাকি এর আগেও বহুবার এসেছে, তো তারাই বলছে খাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু আগের থেকে তুলনামূলক এখন অনেক ভালো হয়েছে। তো এটা শুনে আমার বেশ ভালোই লাগলো, আর আমার মুখেও রাতের খাবারটা বেশ ভালো লেগেছিল। এত অল্প খরচায় এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর পরিবেশনা, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। রাতের খাবার কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম রুমে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল আবারও একটু রেডি হয়ে চলে এসেছি আমি সমুদ্র সৈকতে। আর এখানে এসে যা ভিউ দেখছি, সমুদ্রের তো অপরূপ সুন্দর ভিউ দেখতেই পাচ্ছি, তার সাথে বিচে কিন্তু অসংখ্য লাল কাঁকড়া, যাকে বলে লাল কাঁকড়া 6 লাখ। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া, পুরো বিছিয়ে আছে। একটু তোমরা এই দিকটা দেখো, পুরো লাল কাঁকড়ায় একদম ভর্তি। যেমনটা এইদিকে আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি বলে এইখানকার কাঁকড়াগুলো সব সরে গেছে, তবে সামনের দিকেও কিন্তু প্রচুর লাল কাঁকড়া। মানে এই ভিউ আমি এত জায়গায় ঘুরেছি, কোথাও গিয়ে এত লাল কাঁকড়া দেখতে পাইনি। বেশ ভালো লাগছে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8:30।
আর আমি চলে এসেছি সকালের জলখাবার খেতে। আজকে সকালের জলখাবারে রয়েছে ব্রেড, ঘুগনি আর একটা করে সাদা মিষ্টি। তার সাথে কিন্তু চাটাও আছে, তবে চাটা আমি আর নিইনি। তবে বন্ধুরা, এখানে কিন্তু সকালের জলখাবারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়, মানে একদিন ব্রেড একদিন লুচি, এইভাবে তোমরা কিন্তু খেতে পারো। তাছাড়াও অপশানে মুড়িটা থাকে, তোমরা মুড়ি ঘুগনিও নিতে পারো। চলো সকালের জলখাবারটা তাহলে কমপ্লিট করা যাক। সব থেকে একটা জিনিস খুব ভালো লেগেছে যে টাইম টেবিলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হয়। যখন যেই খাবারের টাইম হচ্ছে তখন কিন্তু আগে থেকেই রুমে গিয়ে দাদারা নক করছে, যাতে সময় মতো এসে তারা ডাইনিং হলে বসে খাবারগুলো খেয়ে যায়। অনেকেই আছে টাইমে খাবার খেতে পছন্দ করে, তাদের কিন্তু বেশ ভালো লাগবে এই আশ্রমটি। সকাল সকাল সবার জন্য রেডি থাকে চা এবং বিস্কুট, যাতে সকলে ঘুম থেকে উঠেই বেড টিটা পেয়ে যায়। এবং চা খাওয়ার জন্য কিন্তু দাদারা গিয়ে রুমে নক করে। সকালের জলখাবার ডান। এবারে সোজা চলে এসেছি আমি মহারাজের কাছে। এখানকার সমস্ত কিছু ডিটেলস গুলো মহারাজ যদি নিজের মতো করে আমার ভিডিওতে তোমাদের কাছে পৌঁছে দেয়, আমার মনে হয় সব থেকে এটাই ভালো হবে। নমস্কার মহারাজ। আচ্ছা, এই জায়গাটার নাম একটু প্রথমে বলে দিন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, আচ্ছা, দক্ষিণ পুরুষোত্তমপুর, মন্দারমণি, আচ্ছা। রাজনাথ পোস্ট অফিস। আর এখানে লাল কাঁকড়া বীজ বলে বেশি। আচ্ছা, মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এরা বিবেকানন্দ মঠ। আর এখানে ফ্যামিলি নিয়ে থাকতে তো সকলেই সবাই থাকতে পারবে, কিন্তু আনম্যারিড কাপেলরা যদি আসে তারা থাকতে পারবে? তাদের প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত প্রমাণপত্র নিয়ে আসতে। প্রমাণপত্র লাগবে, তাহলে আনম্যারিড কাপেলরাও স্টে করতে পারবে। সিঙ্গেল পারসন এলাও আছে না? আমি বলি যে সঙ্গে অন্য কেউ নিয়ে আসবে, দুজন থাকবেন একটা করে। দুজন আসতেই হবে, সিঙ্গেল পারসন এলাও নেই। আচ্ছা, এইখান থেকে মানে আমরা যে এখানে স্টে করেছিলাম, এখানে তো আমাদের 600 টাকা করে মাথা পিছু খরচা হয়েছে। পার ডে 600। আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টার সময় লাঞ্চ, তারপরে 4:30 চা বিস্কুট, 7:45 টিফিন, 9:30 এসে ডিনার। তারপরে সকালবেলা আমাদের কোনোদিন সকালে মাছ থাকবে, রাত্রে ডিম থাকবে, আচ্ছা। মাঝে মাঝে চিকেনও হয়, সবকিছু হয়। আর ব্রেকফাস্টে কোনোদিন লুচি, ছোলার ডাল, ব্রেড, মিষ্টি অল্টারনেট হয়ে যাচ্ছে সব। বিকালে চপ মুড়ি থাকবে। মানে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু নিয়ে পার হেড 600 টাকা। তোমাদের তো বলেছিলাম অনেক কম খরচায় থাকতে পারবে। আর তাছাড়াও এখানে চেক ইন আর চেক আউটের টাইমটা একটু বলে দিন। আমরা বলছি 9টার সময় গড় ছাড়বে সবাই। আচ্ছা, 9টার সময় গড় ছাড়লে পরে গড় পরিষ্কার হয়ে আধা ঘন্টা লাগে, তারপরে 10:30 11টায় আসবে। 9টার মধ্যে ছাড়তে হবে গড় সবাই। ঠিক আছে। আর সমুদ্র সৈকতটা কতক্ষণ সময়? একদম পাশে, পাশে সমুদ্র, কোনো সময়ের ইয়ে নেই, একদম পাশে সমুদ্র সৈকত। তাছাড়াও এখানে বাচ্চাদের খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। এখানে শুনেন, শ্রী রামকৃষ্ণদেবের মন্দির আছে, আবাসিক ছাত্রাবাস আছে। স্কুলটা কেজি 1 থেকে ক্লাস 10, আর স্কুলটা হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস, আর আবাসিক ছাত্রাবাসটা হচ্ছে মানে অনলি ফর বয়েজ ছাত্রদের। তারপরে এখানে আমাদের অতিথি নিবাস আছে। আচ্ছা, আমাদের যদি অতিথি নিবাসে যদি কেউ আসে, ট্রেনে আসে কাঁথি নামবেন, আমার গাড়ি যাবে। বাসে আসলে চালকোলে নামেন, আমার গাড়ি যাবে। তারপরে দীঘা, ওই যে এখন জগন্নাথ ধাম হয়েছে, যে তাজপুর শঙ্করপুর সমস্ত ঘোরার আমার অটো আছে, স্করপিও আছে, বুলারো, সব গাড়ি আছে, সব ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে যে যেখানে গাড়ি এখন সব ব্যবস্থা আছে। মানে তোমরা বুঝতে পেরেছো, তোমরা এখানে থাকতেও পারবে, খুব সুন্দর খাবার দাবার তো পাবে, তার সাথে সমুদ্র সৈকত হাতের কাছে। এবং তোমরা যদি এখানে স্টে করে দীঘাতে ঘুরতে যেতে চাও, শঙ্করপুর ঘুরতে যেতে চাও, এমনকি যারা এক্সপ্রেস ট্রেন ধরে আসবে তাদের তো অবশ্যই কাঁথিতে নামতে হবে। কাঁথি থেকেও কিন্তু তোমাদেরকে গাড়ি নিয়ে আসবে, যদি আগে থেকে তোমরা মহারাজের সাথে যোগাযোগ করো। আচ্ছা, এখানে যদি রুম বুক করে আগে থেকে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হয়? শুনেন, আমরা প্রথমে তো অ্যাডভান্স নিতাম না, এখন মাঝে মাঝে কি হয়, বুকিং করেছে, বুকিং করে তারপরে ফোন করলে আর ফোন ধরে না। তার জন্য সামান্য এবার সিস্টেম করেছি, সামান্য কিছু অ্যাডভান্স করে দেব। আচ্ছা, আর মোটামুটি কতদিন আগে ফোন করে জানাতে হবে? এখানে এখন অনেক সময় 1.5 মাস 2 মাস 3 মাস, আবার অনেক সময় 1 সপ্তাহ, একদিন আগে যদি বাই চান্স পুরো ফ্যামিলি ক্যান্সেল হয়, যেমন আপনি একটা ঘর পেয়ে গেছেন, ক্যান্সেল হয়েছিল, আপনি পেয়ে গেছেন ঘরটা। আচ্ছা, মানে একটু আগে থেকে জানিয়ে রাখাটা ভালো হবে। তো যাই হোক, মহারাজের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং ফোন নাম্বারটা অবশ্যই ফোনে দিয়ে বুকিং সব। আচ্ছা, ফোনে তোমরা বুকিং করে দিতে পারবে। 4খানা নাম্বার রয়েছে, তোমরা কিন্তু সেই 4টে নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেখতে পারবে, সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নিতে পারো। এবং তোমরাও কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটি ঘুরে যেতে পারো, এখানে স্টে করতে পারো। তো মহারাজকে অনেকটা ধন্যবাদ। মহারাজ কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, এখানে যতজন রয়েছে সকলেই মহারাজের অনেক নাম করেছে। যাই হোক
বন্ধুরা, আমারও বেশ ভালো লাগলো, অনেক কিছু তোমরা জানতে পারলে। এবারে আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, টোটোওয়ালা কাকু আসলে পরে আমি কিন্তু সোজা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। আর এদিকে টোটোওয়ালা কাকুর তো কোনো কথাই হবে না। আমি যে সময়টা দিয়েছিলাম সেই সময়ের থেকে আগে এসেই টোটো নিয়ে দাঁড়িয়েছিল আশ্রমের বাইরে। তাছাড়াও বন্ধুরা, এই কাকুর সাথে আমার এক আলাদা রকম সম্পর্ক হয়ে গিয়েছে। আমি এর আগেও কিন্তু বহু জায়গায় কাকুর টোটো করে ঘুরেছি। ভীষণ ভালো মানুষ এবং বিশ্বস্ত মানুষ। তাই আমি মনে করি এইসব লোকজনের সাথে যে কোনো জায়গায় তোমরা নির্ভয়ে নিশ্চিন্তে কিন্তু ঘুরতে পারো। আশ্রম প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে যে রাস্তা ধরে আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তার আশেপাশের চারিদিকের ভিউ অসাধারণ। আমি যেখানে টোটো থেকে নামলাম সেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, যার নাম হলো মহাভোজ। আর এখানকার খাবার দাবার ভীষণ সুন্দর। ফাইনালি বন্ধুরা, আমি দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত থেকে এখন চলে এসেছি মন্দারমণি সমুদ্র সৈকতে। আর এই দুখানা সমুদ্র সৈকত কিন্তু একদম কাছাকাছি, তোমরা অনায়াসে ঘুরে দেখে নিতে পারো। তবে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচের চারিদিকের ভিউ অন্যরকম দেখেছিলাম, আর এইখানকার মানে মন্দারমণির সমুদ্র সৈকতের ভিউ কিন্তু একদম অন্য রকমের। তবে এখন জোয়ারের সময় শুরু হচ্ছে, তাই জল কিন্তু দূর থেকে আস্তে আস্তে কাছে চলে আসছে। এই মুহূর্তটা কিন্তু দারুণ লাগছে, একদম পুরো আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। তবে বন্ধুরা, তোমরা যদি একটু মেঘলা মেঘলা ওয়েদারে সমুদ্র সৈকত ঘুরে দেখো, তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে চারিদিকের ভিউ উপভোগ করতে পারবে এবং তোমরাও মজা করতে পারবে। কারণ সকালবেলা যেমনটা বলেছিলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, এখনো কিন্তু আকাশ পুরো মেঘলা। তাই দেখো, কোনো রোদ নেই, গরম নেই, খুব সুন্দর করে তোমরা মজা করতে পারবে। সমুদ্রের সাথে লাগোয়া রয়েছে কাঠের তৈরি ছোট ছোট রেস্টুরেন্ট। তোমরা চাইলে সেখানে খাবার দাবার খেতে পারো। জোয়ারের সময় ছিল বলে আস্তে আস্তে জলটা কিন্তু বেড়েই যাচ্ছিল। জল যখন অতিরিক্ত বেড়ে যাবে, কেউ কিন্তু জলে নেমে মজা করবে না, বিশেষ করে এই জায়গাতে, কারণ ধারে প্রচুর বোল্ডার রয়েছে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মন্দারমণি সমুদ্র সৈকত ঘুরে সোজা আমি চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। ব্যাক সাইডে পুরো আশাপূর্ণা দেবী স্টেশন চত্বরটা কিন্তু দেখা যাচ্ছে। অতিথি নিবাস থেকে আমি কাকু টোটোতে উঠেছিলাম, সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম মন্দারমণি সমুদ্র সৈকত ঘুরতে। কাকু আমাদেরকে আধ ঘন্টার মতো সময় দিয়েছিল, সেখানে খুব সুন্দরভাবে আমি কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকতের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছি। তারপরে আবার কাকুর টোটো ধরে চলে এসেছি আমি আশাপূর্ণা দেবী স্টেশনে। আজকে আমাদের টোটো ভাড়া লাগলো কিন্তু 300 টাকা। তবে বন্ধুরা, আমি তো শুধু মন্দারমণি সমুদ্র সৈকত ঘুরে দেখেছি, তোমরা আশেপাশে যে আরো জায়গাগুলো রয়েছে, যেমন তাজপুর রয়েছে, শঙ্করপুর রয়েছে, এবং তোমরা দীঘাও কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে ঘুরে নিতে পারো। এবং সেই সব জায়গাগুলো ঘুরলে পরে কত টাকা খরচা হতে পারে, কাকুর সাথে যোগাযোগ করলে কাকু কিন্তু জানিয়ে দেবে। কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আজকে কিন্তু আমি চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশনে, কারণ দুপুরবেলা 12:35 রয়েছে এখান থেকে একটি লোকাল ট্রেন। যে লোকাল ট্রেনটা কিন্তু দীঘা থেকে আসবে আর সোজা যাবে সাঁতরাগাছি পর্যন্ত। এই ট্রেন ধরেই আমি আমার বাড়িতে ব্যাক করব। তবে বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।